আমাদের বৌদির সেরা সেরা দেখতে লাগে কেমন? আমাদের বৌদির সেরা সেরা দেখতে লাগে কেমন? প্যারালাইসিস পেশেন্ট হয়েও স্কুটি চালায় যেমন। মার গুড় দিয়ে রুটি চিনি দিয়ে চা ফু দিয়ে খা। আসলে বৌদি তো প্লেয়ার, আম্পায়ার তো দেওর, তাই না? কি বন্ধুরা, ভালো তো? চলো বেশি না বকে ভাট, মূল পর্বে যাওয়া যাক। তার আগে একটু ইন্ট্রোটা দিয়ে নিই। হ্যালো মাই লাভলি ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডিম্পি লাইফস্টাইল। বন্ধুরা আমার সাথে থেকো, পাশে থেকো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, লাইক কমেন্ট শেয়ার করো। আজকে অনেক কিছু বলবো, তোমরা তো টাইটেল থাম্বনেল দেখেই এসেছো। আজকে শিলিগুড়ির আরেকটা ভয়েস রেকর্ডিং আমি তোমাদের সামনে রিভিল করতে যাচ্ছি। শিলিগুড়ির আরেকটা ভয়েস রেকর্ডিং আমি তোমাদের সঙ্গে রিভিল করতে যাচ্ছি, না একদমই নয়, একদমই প্রিয়রঞ্জন চ্যাটার্জি বা তার ওয়াইফ বুলটি চ্যাটার্জি তাদের নয়। অনেক জায়গা থেকে অনেক প্রশ্ন এসছে, অনেক জায়গা থেকে অনেক প্রশ্ন এসছে, অনেকেই বলেছে এই যে আমি ব্রেন ওয়াশ করেছি প্রিয়রঞ্জন চ্যাটার্জির, তারপরে অনেকে বলেছে যে দেওর বৌদিটি যে রেকর্ডিং শুনিয়েছে, মানে তার পরিপ্রেক্ষিতে আরও কিছু অ্যান্সার দেওয়া হয়েছে, বুলটি আর কি ভয়েস দিয়েছিল। তো বুলটি সেক্ষেত্রে তার বান্ধবীর মানে মিথ্যেটা সামনে তুলে ধরেছে, বা তার হাজব্যান্ড প্রিয়রঞ্জন দা সেখানে এদের কোনো কেচ্ছা আছে কিনা সেটা কি তুলে ধরেছে। চলো আজকে সব কেচ্ছা তোমাদেরকে শোনাবো। অ্যাকচুয়ালি প্রিয়রঞ্জন চ্যাটার্জির রেপুটেশনটা শিলিগুড়িতে ঠিক কেমন, বুলটি চ্যাটার্জি আর তার হাজব্যান্ডের গুডউইলটা শিলিগুড়িতে ঠিক কেমন, তাদের কতটা কেচ্ছা আছে ওখানে, সবটা জানার জন্য পৌঁছে গেছিলাম। ওই যে তোমরা অনেকে বলো না তুমি রিপোর্টার হতে পারতে, হ্যাঁ ভাবছি জানো তো অনেক কিছুই হতে পারতাম। বিশ্বাস করো আমি তোমাদের আজকে অনেস্টলি বলছি একটা কথা, এলএলবি পড়ার আমার ভীষণ ইচ্ছে ছিল। সত্যি বলছি, খুব অল্প বয়সে আমার বিয়ে হয়, 18+, একদম 18+ আমার বিয়ে হয়। বিয়ের পর যখন বিয়ে হয় তখন আমি ফার্স্ট ইয়ারে জাস্ট আমি অ্যাডমিশন নিয়েছি। বিয়ের পর আমি গ্র্যাজুয়েশন কমপ্লিট করি। আমার একটা জয়েন্ট ফ্যামিলিতে বিয়ে হয়, প্রায় 12-13 জনের ওপরে ওখানে মেম্বারসরা ছিলেন। আমার হাজব্যান্ডরা 3 ভাই, শ্বশুর শাশুড়ি, তাদের ছেলেমেয়েরা, মানে আমার সবার শেষে বিয়ে হয় আর কি। তো সেখানে আমার বিয়ের 2 বছর পর আমার ভাসুর মারা যায়, পরিস্থিতিটা একটু অন্যরকম হয়ে যায়। তারপরে 2 বছরের মধ্যে আমারও বলেছি নয় বিয়ে হয় 11তে আমার ওই যে ইন্টারনাল প্রবলেমটা আসে এন্ডোমেট্রিয়াল ইনফেকশন, সেটা মারাত্মক আকারে আসে। এই সমস্ত কিছু মিলিয়ে না আমার আর হয়নি। তো তারপরে সেই ইচ্ছেটা আমার থেকেই যায়। এবার তারপরে 4 বছর পরে যেভাবে হোক না কেন আমি চলে আসি, সেপারেট থাকি। তারপরে আমার মেয়ে আসে 5 বছর পর, মানে বিয়ের 5 বছর পর। তো মেয়ে যখন একটু বড় হয় তখন আমার হাজব্যান্ড ইভেন এখনো বলে তুমি পড়তে পারো, আমি তোমাকে প্রাইভেটে পড়াচ্ছি, তুমি এলএলবি পড়ো, এতটা তোমার যখন পড়ার ইচ্ছে। হ্যাঁ লজিকটা আমি একটু ভালো বুঝি, কারণ এলএলবি পড়বো এরকম এক্সপেকটেশন ছিল বলেই না আমি হিস্ট্রি অনার্স করেছি। ফিলোসফিটা আমার খুব ফেভারিট সাবজেক্ট ছিল, এই দুটোকে আমি সাথে রেখেছিলাম, না পল সায়েন্স আমি নিইনি। তো সেখানে দাঁড়িয়ে এখনো আমার হাজব্যান্ড বলে আমাকে পড়ার জন্য যে তুমি কন্ট্রোভার্সি করছো কেন, তুমি এইসব না করে তুমি এলএলবি পড়ো না, কি হবে, কয়েকটা বছর যাবে তো, করো না, পড়াশোনার তো কোনো বয়স লাগে না। তো আমি বললাম একটা এলএলবি পড়তে গেলে মিনিমাম আমাকে 8 থেকে 10 ঘন্টা টাইম দিতে হবে পড়াশোনার পেছনে, আমার তো মেয়ে আছে, আমার এক্সপেকটেশনগুলো আমি আমার মেয়ের মধ্যে থেকে মানে পূরণ করতে চাই। জানি না আমার মেয়ে কত দূর কি হবে, তবে আমার মেয়ের আবার একটা এক্সপেকটেশন আছে ছোটবেলা থেকে। ও আবার এইসব না, ও আবার আইএএস হতে চায়, জানি না এখন ইচ্ছে তো মানুষের অনেক কিছুই থাকে, জানি না কি হবে। যাই হোক সেসব হচ্ছে পরের কথা, অনেকে আমাকে কমেন্টস করে তো সেই কারণে কথাটা বললাম। তো চলো আমি তোমাদেরকে ভয়েস ক্লিপিংটা একটুখানি শুনিয়ে নিই, তারপরে এর ট্রান্সলেশনে আসবো। কেউ যাবে না, পুরো ভিডিও দেখবে, স্কিপ কেউ করবে না। চলো একটু শুনে নাও। নমস্কার কাকিমা। হ্যাঁ নমস্কার, আপনি কোথা থেকে বলছেন? আমি কলকাতা থেকে বলছি। আচ্ছা আচ্ছা, আমি তো শিলিগুড়িতেই থাকি। হ্যাঁ আপনি আমার চ্যানেলটা দেখতে পারেন, আমার চ্যানেল ডিম্পি লাইফস্টাইল। কি বলে লেখা, কি বলে? ডিম্পি লাইফস্টাইল। ডিম্পি লাইফস্টাইল, হ্যাঁ হ্যাঁ। আচ্ছা আচ্ছা আপনি তো ওই বুলটিদের ল্যান্ডলর্ড তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা যখন প্রথম দিন আমি নামটা নিলাম না, নাম নেওয়ার আমার প্রয়োজন আপনি বুঝতে পারবেন। মানে এই যে মেয়ে আর ছেলেটি তার বাচ্চাটাকে নিয়ে যখন ওই বাড়িতে ওঠে, হ্যাঁ আপনাদের বাড়িতে প্রথম দিন, তো আপনি তো এসেছিলেন দেখতে, গোল্ড গুলো আপনি দেখেছিলেন? হ্যাঁ শোনেন বলছি, প্রথম দিন যেদিন, সেদিন বোধহয় রবিবার ছিল। হুম। সেদিন রবিবার ছিল, সেদিনকে মানে আমরা 3জন, আমি আমার হাজবেন্ড আর ছেলে, সেদিনকে এই যে এদিকে লাটাগুড়িতে মাঝে মাঝে আমরা যাই, সেদিন তখন আমরা সেদিন ঘুরতে গেছিলাম, সেদিন আমরা ছিলাম না। আচ্ছা, তারপরে রবি সোম আমরা ওই লাটাগুড়িতে থেকে মঙ্গলবার দিন আসি। মঙ্গলবার দিন এসে তারপরে কি দরকারে বুলটির ঘরে আমি যাই। তারপরে ঘরে ঢুকতেই দেখি একটা একটা বাচ্চা ছেলে। তা ছেলেটাকে
আমি ওই বুলটির ছেলে পচা 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 করে ডাকি বুলটির ছেলেকে, প্রিয় বুলটির ছেলেকে। আমি পচাকে জিজ্ঞেস করলাম যে পচা, এটা তোর কে হয়, তোর ফ্রেন্ড নাকি? তা ও বললো না না, ও তো বাচ্চা মানুষ, বললো না ফ্রেন্ড না। তা আমি তখন ওই বাচ্চাটাকে জিজ্ঞেস করলাম তোমার নাম কি? তা কি একটা নাম বললো, আমার এখন আর মনে নেই। হ্যাঁ, তা বললো যে আমার মা এখন নতুন অন্য বাবা নিয়ে আসবে। এই কথাটা শুনে আমি বুঝলাম যে কোনো একটা লটঘট আছে। আমি আর বাচ্চা মানুষ, ওকে কেন আর আমি এত ঘাটাবো? ওকে আমার মা অন্য বাবা নিয়ে এসেছে, তাই তো? হ্যাঁ, ওই বাবার আগে আগে আগের বাবার সাথে থাকবে না, অন্য বাবা নিয়ে আসবে। আচ্ছা, এরকম একটা বললো। আমি আর বাচ্চাটাকে আর ঘাটালাম না, যা বাচ্চা মানুষ বেশি ঘাটানো উচিত কাজ না। করলো। তারপরে 2 দিন পরে ওরা আর একটা এখানে পিছনের একটা বাড়িতে ওরা ভাড়া যায়, উৎপলদার বাড়ি বলে ওরা, ভদ্রলোকের বাড়ি। তখন ওই আমি আবার বুলটির ঘরে মাঝে মাঝে যাই, বুলটির ঘরে যেতে ও আমাকে বললো দেখেন কাকিমা, আমি তো আপনাকে কিছুই গোপন করি না, এই দেখে সে কত গহনা, মানে দেখলে মনে হবে না যে ওগুলো সোনা নিয়ে কেউ ওইভাবে দুর্গাপুর থেকে একটা সামান্য একটা এমনি বাসে করে ওরম ভাবে আসতে পারে। দুর্গাপুর থেকে না, কলকাতা থেকে গেছে? তাও তো জানি না, কলকাতা থেকে এসছে। আমি জানি যে দুর্গাপুরে ওদের বাড়ি, দুর্গাপুর থেকে এসছে, আমি এরকম শুনেছিলাম। কতটা পরিমাণ হবে গয়নার? ওরে বাবার এসে হিরে মিরে তো আমি তো দেখে তো মানে আমি বলছি যে এগুলো সোনার হতে পারে না, আমার তো বিশ্বাসই হচ্ছে না। আচ্ছা, ওর মধ্যে কি 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 ছিল? ওর মধ্যে ছিল অনেক অনেক গয়না, অনেক হাতে হ্যাঁ, একটা হার দেখলাম, সে বিরাট বড় হার। তারপরে হচ্ছে হীরের আংটি, তারপরে হচ্ছে চুর, বালা, সে ভারী ভারী মোটা মোটা। আচ্ছা ঠিক আছে, সেটা ওদের গয়না, ঠিক আছে, ওই গয়না প্রসঙ্গে আর বেশি না যাওয়াই ভালো, ওটা ওদের পার্সোনাল ম্যাটার। প্রচুর গয়না, তার মানে ধরুন 40-50 ভরির মতো গয়না ছিল ওখানে। 40-50 ভরি তো অনায়াসে হবে, অনায়াসে হবে। ঠিক আছে, তাহলে ধরুন ওদের বিয়ে হয়েছে 2014 সালে, হ্যাঁ, তখন ধরুন গয়নার রেট যদি 20,000 টাকা করেও আমি ধরি, মানে ওরা একটা বিল দেখিয়েছে, ওর বিয়ের বিল, হ্যাঁ, 2 লাখ টাকার একটা বিল দেখিয়েছে, তার মানে 10 ভরি সোনার দাম হবে 2 লাখ টাকা। সেখানে বলেছে আরো একটা বিল আছে, ধরলাম আরো 5 ভরি সোনা, মানে 15 ভরি সোনা ওকে দেওয়া হয়েছিল বিয়েতে, তার মানে 3 লাখ টাকার সোনা দেওয়া হয়েছিল, আর এখানে প্রায় 50 ভরির কাছাকাছি গোল্ড ছিল। প্রচুর প্রচুর। এই গোল্ডের মধ্যে সোনার চামচও ছিল, এবং বাচ্চাদেরও অনেক সোনার জিনিস ছিল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, রূপোর চামচ নাকি ছিল, অনেক কিছু ছিল, অনেক অনেক, যেগুলো আমার ধারণারও বাইরে। আচ্ছা আচ্ছা, ডায়মন্ডের ছিল, ঠিক আছে। আচ্ছা, এবার আপনি আমাকে একটা কথা বলুন, এই যে ছেলে আর মেয়েটি যে ওখানে একটা বছর ছিল, ওখানে ওদের রেপুটেশনটা কি ছিল? ওরা কি ভালো হিসাবে ছিল না খারাপ হিসাবে ছিল? হ্যাঁ, তারপরে এই বাড়িতে তো ওরা ছিল না, অন্য বাড়িতে চলে গেছিল। তা ওরা নিজেদেরকে স্বামী স্ত্রী হিসেবে পরিচয় দিয়েছিল। ওরা কি আপনাদের কাছে কোনো রেজিস্ট্রি সার্টিফিকেট শো করেছিল? মানে ধরুন আপনার কাছে না করুক, টোটাল যে 1 বছর শিলিগুড়িতে ছিল, কাউকে কি দেখিয়েছিল? না না, আমার বাড়িতে কাউকে দেখায়নি, আমার কাছে অন্তত দেখায়নি। না না, তারপরের দিন থেকে আর আমার বাড়িতে তো আসেনি না। তারপরে ওই যে চলে যাওয়ার পর ও এই বাড়িতে, আমি বলেছি বুলটিকে, দেখো ওদেরকে এই বাড়িতে আর কখনো নিয়ে আসবে না, এই বাড়িতে যেন ওরা আর কোনোদিন এন্ট্রান্স না পায়, তাহলে ওদের যাতে তোমাদেরও আমি কিন্তু ভাড়া উঠিয়ে দেবো। আচ্ছা, এই কথা আপনি বুলটিকে বলেছিলেন, কারণ ওদের কার্যকলাপ আপনার ভালো লাগে। যাদের বিয়ে হয়নি, বিয়ে থাকছে, সেটা তো ঠিক জেনে শুনে, না জানলাম সেটা ঠিক আছে, জেনে শুনে তো ওদের থাকতে দেওয়া যায় না। আচ্ছা আচ্ছা, তাহলে একটা বছর। আচ্ছা, ও যে এই যে রোগ 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 রোগ, ওর পার্সোনাল ম্যাটার আমি ঢুকবো না, ও কাকে কি বলেছে বা কে ওর হাজবেন্ড, এগুলো আমার ম্যাটার নয়। আমার ম্যাটার হচ্ছে ওর রোগটা, যে রোগটাকেও হাইলাইট করেছে ক্যান্সার, টিউমার বা ক্লটিং, অথচ এখন কোনো রিপোর্ট দেখাবে না, ওরা নাকি নিজের মুখে বলেইনি। যাই হোক, আচ্ছা, আপনার কি মনে হয় ও সত্যি সত্যি শিলিগুড়িতে থাকাকালীন এতটাই অসুস্থ ছিল? মানে এত মানে মেজর একটা রোগ যেখান থেকে সার্ভাইভ করাটা খুব ডিফিকাল্ট, মানে বাঁচবেই না। না, আমার বিশ্বাস হয় না ওর আদৌ কোনো ক্যান্সার আছে। মানে ও নাটক করছে, এটা আপনারা সামনাসামনি বুঝেছেন, তাই তো? হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, এবার আপনাকে আমি একটু জিজ্ঞেস করছি, যে দাদা প্রিয় রঞ্জন চ্যাটার্জি, দাদা তো 20 বছর ধরে শিলিগুড়িতে আছে আপনার ওখানে, আপনার বাড়িতে 10 বছর, 9 বছর প্লাস, 10 বছরের
দাদা কেমন মানুষ আর বুলটি কেমন মানুষ? হ্যাঁ, দাদা হচ্ছে ভীষণ ভালো, আচ্ছা। ভীষণ ভালো, কম্পিউটারের একদম মাস্টারপিস। হুম। হ্যাঁ, ভীষণ ভালো, কম্পিউটারের একদম মাস্টারপিস। আর বুলটিও ভালো, ওরা দুজনেই খুব ভালো, এটুকু বলতে পারি। ভালো না হলে কি 10 বছর থাকতে দেওয়া যায়? সেটাই, এটাই হচ্ছে আসল কথা। হ্যাঁ হ্যাঁ হুম। তাহলে হ্যাঁ, আপনার আর সঙ্গে খুব পরিচয় helpful। হওয়ার খুব ইচ্ছে থাকলেও আমি কিন্তু যাব বুলটির বাড়িতে। আচ্ছা, ঠিক আছে। আপনি কি কি কিসে আছেন, কি এগুলো যে আমি জানতে? হাউস ওয়াইফ, বুঝতে পেরেছেন? হ্যাঁ, আমি হাউস ওয়াইফ। আমি ওই আমার একটা চ্যানেল আছে, আমি কন্ট্রোভার্সি করি। যারা মিথ্যে নাটক করে তাদের মুখোশটা খুলে দেওয়াই হচ্ছে আমার কাজ। কারণ দেখুন, অনেক অসহায় মানুষ আছে যাদের সত্যি প্রয়োজন এখানে, তাদের পাশে আমরা দাঁড়াতে পারি না, কারণ আমাদের এই সমস্ত নোংরা মানুষদের জন্য তাদেরকেও মনে হয় কি তারা মিথ্যে কথা বলছে, মিথ্যে বলছে। হ্যাঁ হ্যাঁ কিন্তু অ্যাকচুয়ালি তো সেটা নয়। কত মানুষ টাকার জন্য মরে যাচ্ছে। আমরা তো অনায়াসে এমনিতে এদের ভিডিও গুলো দেখি, ভালোবেসেই দেখি। আমার কথা মিথ্যে কেন? মানুষকে বোকা কেন বানানো? হ্যাঁ, এটা সত্যি একদম। কথা বলুক, না না, সত্যি ওরা কথা যেগুলো বলুক। বলছে সেগুলো একটু সত্যি বলে আমার মনে হয় না। আচ্ছা, এবার আমি আপনাকে একটা রিকোয়েস্ট করছি, বুলটির কাছ থেকে, বুলটিকে বলতে হবে না, আমিই বলছি। আপনার সাথে যে কথাগুলো আমি বললাম, হুম। আমি এই কথাটা রেকর্ডিং করে আমি আমার ভিডিওতে দিতে চাই। আপনার কোনো আপত্তি আছে? হ্যাঁ, দিয়ে দেন, হুম। দিয়ে দেন। দেবো? হ্যাঁ, কোনো আপত্তি নেই। আচ্ছা, কারণ আপনার তো মুখটা এখানে দেখাও যাচ্ছে না, আর দেখা গেলেও কি আপনি অন্যায়ের বিরুদ্ধে আমি যদি দাঁড়াতে পারি, আপনি দাঁড়াবেন না? হ্যাঁ ওরা তো হ্যাঁ, কেন অন্যায় দেখাবো? করছে। হ্যাঁ হ্যাঁ অনেক ধন্যবাদ, অনেক অনেক ধন্যবাদ। তাহলে আমি এটা আমার ভিডিওতে দেব, কারণ আমি পারমিশন ছাড়া কোনো কাজ করি না, বুঝেছেন? হ্যাঁ হ্যাঁ দাঁড়াও মাম্পিদি, আমি একটা কথা বলি, যেহেতু হ্যাঁ। ফোনে আছে কাকিমা। হুম। তো তো যে বৃষ্টি যেটা বলেছে যে টাকার জন্য আমরা হেল্প করেছি, হুম। ঠিক আছে? হুম। তো কাকিমা প্রিয়কে রাহুল কাকিমার ছেলের নাম রাহুলের থেকে কোনো কম অংশে ভালোবাসে না, হুম। আমি তোমাকে বলছি। হুম। তো কাকিমার যখন এরকম টুকটাক হেন তেন যেটুকু যা পারে, রাহুলও, আমার মেয়ে যখন থেকে দুর্গাপুরে আছে, রাহুল টুকটাক আমার দোকান বলো, একটু ঠাকুরের ফুল বলো, কিন্তু এনে দেয়। আমাকে নিজেই বারণ করেছিল, বৌদি তুমি কিন্তু মেয়েকে পাঠিও না। হুম। এবারে তুমি বুঝতে পারছো যে রিলেশনটা কেমন আমাদের। হুম। তো সে জায়গায় কাকিমার যখন শাশুড়ি মারা যায়, প্রিয় কিন্তু অনেক হেল্প করেছিল। তো জিজ্ঞেস করো সেই জন্য যে কাকিমার কাছ থেকে কি কোনো টাকা পয়সা নিয়েছিল প্রিয়, এটা তুমি একটু আরে জিজ্ঞেস করো। তুমি যেহেতু ওদের কথার সঙ্গে তুমি নিজেকে রিলেট কেন করছো? ওরা নিজেরাই জানে না, এক মুখে ওরা 100 রকম কথা বলে। হ্যাঁ, প্রিয়, এটা বললাম না, প্রিয় খুব হেল্পফুল। হ্যাঁ, এই কথাটাই তো সব বোঝা হয়ে গেল। আমি জাস্ট কয়েকদিন ওদেরকে চিনি। মানুষের ব্যবহারই হচ্ছে মানুষের পরিচয়, হ্যাঁ বুঝতে পেরেছো? ওদের কথাতেই বোঝা যায় যে ওরা কি ধরনের মানুষ। ওরা কখনো দুমুখো কথা বলে না, এবং ওরা ভীষণ স্ট্রং যে অন্যায়ের এগেনস্টে আমাকে ফাইট করতে হবে। ওরা নিজে থেকে এসে কিন্তু বলছে যে এই মেয়েটি অন্যায় করছে, নিজে থেকে প্রিয়দা আমার সঙ্গে যোগাযোগ করেছেন, তারপর থেকে ওদের সঙ্গে আমার পরিচয়। হুম হুম। না না, কোনো এই যে বলেছে না যে প্রিয় মানে মেয়েদের সাথে কিভাবে কথা বলতে হয় সেটাই জানেন, একটা অসভ্য লোক প্রিয়। না না, ভিডিওতে অসম্ভব, বলেছে জানেন কাকিমা, বৃষ্টি। অসম্ভব। না, শুধুমাত্র আমাদের এই দেওর আর বৌদি বলায় খুব ওদের অসুবিধা, কারণ ওরা লিগেলি নাকি হাজবেন্ড ওয়াইফ রেজিস্ট্রি করেছে। ওদেরকে ডিভোর্স সার্টিফিকেট দেখাতে পারছে না, কারণ ডিভোর্স হয়নি, পেন্ডিং আছে। আমার কাছে প্রমাণও আছে, আজকের ভিডিওতে আমি সেটা তুলেও দেবো। যাই হোক, তো ওরাই একমাত্র জানে যে কোনো ছেলের সাথে কিভাবে কথা বলতে হয়, কোনো মেয়ের সাথে কথা বলতে হয়। এই কাপেলটি একমাত্র জানে, হুম। বুঝতে আর- পেরেছেন? হ্যাঁ, আমি অবাক হয়ে গেলাম, অত গহনা নিয়ে একটা সাধারণ বাসে চেপে কেমন করে আসলো। কাকিমা আমাকে কি বলেছিল জানো মাম্পিদি, হুম। যে বুলটি ওই কান্নাটা হলো কুমিরের কান্না, জিজ্ঞেস করো কাকিমা। না না, কান্না, অল্প কান্না হলো। ঠিকই বলেছিল। যে কুমিরের কান্না। যাই হোক বন্ধুরা, আশা করি পুরো ভয়েসটা তোমরা শুনলে। অনেক কিছুই তোমাদেরকে শোনালাম। এই ভয়েসটা শোনানোর একটাই কারণ, অনেকে অনেক রকম কথা বলছে। ইভেন আমাদের এই দেওর বৌদিটিও অনেক কথা বলছে, তাই না? যে অনেক রেকর্ডিং সেও শুনিয়েছে, কিন্তু রেকর্ডিংয়ের আগে পরের মাঝখানের কোনো অংশ শোনায়নি, রেকর্ডিংগুলো কাট কাট করে শুনিয়েছে। ভালো করে ভিডিও দেখে আসলে তোমরা বুঝতে পারবে যেটুকু রেকর্ডিং শুনিয়েছে কেটে কেটে কাট কাট। তার আগে মানে শোনো, এমনি এমনি কেউ এক পাশের মানুষ তো একা একা কথা বলতে পারে না, দুপাশ থেকে কথা হবে। আর কোনো কথা ছাড়া অকারণে কেউ কাউকে বলতে পারে না মুখটা ভেঙে দেবো বা এই করবো, কোনো কারণ ছাড়া বলতে পারে। তার আগে কি কারণ ঘটেছে, কি কারণের জন্য এই কার্যটা
করার কথা বলেছে সেটা কিন্তু এখানে আসেনি, তাই না? সেটা এখানে আসেনি। যাই হোক, এটা যার যার নেচার, যার যার ক্যারেক্টার। এবার তোমাদেরকে বলি, অনেকেই প্রশ্ন করেছিলেন প্রিয়রঞ্জন চ্যাটার্জির বা তার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড সম্পর্কে, মানে তাদের কি কেচ্ছা সেটা কি সামনে এসছে? তাহলে নিশ্চয়ই যারা প্রশ্ন করছে তাদের কাছে আছে এর প্রুফ। আমি বলছি একজন কন্ট্রোভার্সি ক্রিয়েটার, অ্যাজ এ কন্ট্রোভার্সি ক্রিয়েটার হিসাবে, তাহলে তারা সেই প্রুফটাও এখানে তুলে দিক। তারা তো কত কিছুই বলছে, কোনো কিছুর প্রুফই দিতে পারছে না। আমি তো বারবার বলছি একটা প্রুফ, যে কোনো একটা কিছুর প্রুফ দিক। আমি যে পার্টটা নিয়ে লড়াই করছি, আমি যার জন্য ফাইট করছি, তার তো বহু প্রুফ আমি তুলে দিলাম। তাহলে আমার অপারেন্ট পার্টি যারা আমার এগেনস্টে কথা বলছে, একটা প্রুফ কেন তুলে দিতে পারছে না? আমি তো সব সময় বলছি আমি ভুল, সেটা প্রমাণিত তো হতে হবে, নাহলে আমি বুঝবো কি করে আমি ভুল। আর আরেকটা কথা বলি, এই যে ল্যান্ডলর্ড, মানে প্রিয়রঞ্জন চ্যাটার্জি আর তার ওয়াইফ যেই বাড়িতে ভাড়া থাকে আজকে 10 বছর ধরে, একটা বাড়িতে কিন্তু 10 বছর ভাড়া থাকে তার চারটিখানি কথা না। সেই মানুষটার বিহেভিয়ারের ওপরেই ডিপেন্ড করে যে এই মানুষটা কতদিন কোথায় থাকতে পারবে। যদি তারা খারাপ হয়, যেমন আমাদের এই যে কাপেলটি কোথাও স্টে করতে পারে না, দেখতে পেয়েছো তো, উড়ে উড়ে বেড়াতে হয়, এখান থেকে পালিয়ে ওখানে, ওখান থেকে পালিয়ে ওখানে, কারণ সেটা তাদের নেচার। আর এই যে প্রিয়রঞ্জন চ্যাটার্জি আর তার ওয়াইফ 10 বছর একটা জায়গায় রয়েছে, এখনো রয়েছে, জানি না হয়তো আগামী দিনে আরো কত বছর থাকবে জানি না। যাই হোক, নিশ্চয়ই তাদের ব্যবহার ভালো, তাদের রেপুটেশন, তাদের গুডউইল, তাদের সমস্তটা ভালো বলেই তার ল্যান্ডলর্ড তাদেরকে এতগুলো বছর ধরে তার বাড়িতে রেখেছেন। এবং ফোন নাম্বারটা তো আমার কাছে ছিল না, আমি অবশ্যই বুলটির কাছ থেকে নিয়েছি না, আমি বুলটিকে বলেছিলাম যে আমি তোমার ল্যান্ডলর্ডের সাথে একটু কথা বলতে চাই। ওই মুহূর্তে বুলটি জানতেও না কি কথা আমি বলবো, তো আমি বলেছিলাম কথা বলতে চাই। দেখো, আমি কিন্তু ভিডিওর মাঝখানে আমি যখন রেকর্ডিং করছিলাম, উনি কিন্তু জানেন না যে ল্যান্ডলর্ড, তিনি কিন্তু জানেন না। আমি কিন্তু ভিডিওর মাঝখানেই তাকে জিজ্ঞেস করেছি যে আমি এটা রেকর্ডিং করে কি ছাড়তে পারি, কারণ পারমিশন না পেলে সত্যি কোনো কাজ আমরা করতে পারি না, প্রত্যেকেরই আমাদের পারমিশন দরকার। তো উনি আমাকে বললেন হ্যাঁ অবশ্যই দাও, কেন দেবে না। তার মানে এই মানুষগুলো পেছনে নয়, সবাই সোশ্যাল মিডিয়ায় রিভিল হতে চায় না। সে ভয়েস দিয়েছে, সে ভিডিও ক্লিপিং দিতে চায় না, ভিডিও ক্লিপিং দিলেও তাই নিয়েও তো কত সেটাকেও মিথ্যে প্রমাণ যখন তখন করে দেওয়া যায়। যাই হোক, শুধু একটা কথাই বলতে চাই, যারা পেছন থেকে আজকে অডিও ক্লিপিং দিচ্ছে, ভয়েস দিচ্ছে, প্রয়োজন হলে তারা সবাই সামনে আসবে, এটুকু অ্যাসুরেন্স আমি তোমাদেরকে বলছি। মানে আমার ভিডিও থ্রু দিয়ে আমি যতগুলো অডিও ক্লিপিং তোমাদের সামনে দিয়েছি, তাদের সঙ্গে এত % আমি অ্যাসিওর হয়েই অডিও ক্লিপিংগুলো তোমাদের শুনিয়েছি যে প্রয়োজন পড়লে তারা অন ক্যামেরা নয়, অফ ক্যামেরা জায়গা মতো সবাই আসবে সাক্ষী দিতে। সাক্ষী কিভাবে হয়? সাক্ষী এইভাবে হয়। অনেকে বলেছে না যে আমাদের দেওর বৌদির ভিডিওতে তো কোনো ভয়েস নেই, ওদের সাক্ষী হিসাবে কাকে দাঁড় করাবে? কিসের সাক্ষী? ওরা তো নিজেরাই নিজেদের সাক্ষী হিসাবে দাঁড়িয়েছে। যেমন আমার সাক্ষী হিসাবে তো কাউকে লাগছে না, আমি নিজেই ভিডিও করছি, তাই আমি আমার সাক্ষী। কিন্তু আমি যে কন্টেন্টের ওপরে কাজ করছি তার সাক্ষ্য আমার বন্ধুদের সাথে তুলে দেওয়ার জন্য এই সাক্ষীগুলো আমাকে অ্যারেঞ্জ করতে হয়। আর এরা নিজের থেকে উঠে এসেছে, আমি কিন্তু আমার জায়গাতেই বসে আছি। আমি এখান থেকে না গেছি শিলিগুড়ি, না গেছি যেখানে আমাদের বৌদি থাকতো যে ফ্ল্যাটে, সেখানে না গেছি দুর্গাপুরে। প্রত্যেকটা জায়গার মানুষ যোগাযোগ করে নিজেদের স্বার্থে, মানে এই মুখোশধারীদের মুখোশ খুলে দেওয়ার জন্য তারা সামনে থেকে এগিয়ে এসেছে। এবার কিছু মানুষ থাকবেই পার্সেন্টেজ বুঝে, তাই না? 100-এর মধ্যে 5% লোক থাকবেই, সব কিছুর মধ্যে নেগেটিভিটি দেখবে। যাই হোক, সেটা যার যার প্রসেসিং। এতে আমি ভয় পাই না বলেই আমি ফাইট করে যাচ্ছি, কারণ আমি জানি আমার কাছে কি আছে, আমি জানি আমি নিজেকে কিভাবে প্রুফ করব। প্রত্যেকটা জিনিস আমার কাছে সাজানো আছে, তাই আমার কোনো ভয় নেই। যাই হোক, এবার তোমাদেরকে বলি, লাস্ট ভিডিও, তাই তো, লাস্ট ভিডিও দেখে এলাম। এবার মাঝখানে আমি একটা কথা বলে দিচ্ছি, যে দেখো এই যে বারবার এই যে বলছে না অনেকেই যে গোল্ড কিন্তু ভিডিওতে ছিল না, গোল্ড পার্সোনাল অ্যাটাক। আমি তোমাদেরকে একটা কথা বলছি, গোল্ড ছিল না এটা ঠিক, কিন্তু গোল্ড, ওই যে বলেছি শিলিগুড়িতে গোল্ডের খাজানা রাখা হয়েছিল, শিলিগুড়ি তুলতে গেলে গোল্ড উঠে এসেছে। তারপরেও এখন কিন্তু গোল্ড আর পার্সোনাল ম্যাটার নেই, কারণ গোল্ডের বিলটাও পর্যন্ত আমাদের বৌদিটি এখানে রিভিল করেছে। বন্ধুরা, ভুল বলছি? যে অ্যামাউন্টটা সেটাও আমরা দেখেছি। এবার এখানে কোথাকার কার গোল্ড, কার পার্সেন্টেজ, সেই বিষয়ে আমি আর গেলাম না, প্রয়োজন নেই, সেটা তাদের ভেতরকার ইস্যু। এবার কে কিভাবে কোনটা নেবে, যেমন আমাদের বৌদি বলেছে যার জিনিস সে সামনে আসুক, সে সামনে আসবে না পেছন থেকে কি করবে, এটা তাদের পার্সোনাল ম্যাটার। আমি সেই ম্যাটারে ঢুকবো না। আমি শুধু কতটা মিথ্যে বলেছে, কতটা বোকা মানুষকে বানিয়েছে,
আর গোল্ড পার্সোনাল হলো কি করে? পার্সোনাল হলো কি করে? বৌদিটি নিজে একটা ভিডিওতে বলেছিল না, আমাদের কাছে কিচ্ছু নেই, আমার কাছে কোনো গোল্ড নেই। বন্ধুরা বলেছিল তো, আমাদের কাছে কিচ্ছু নেই, আমার কাছে কোনো গোল্ড নেই। যখন শিলিগুড়িতে গিয়েছিল, আমাদের কাছে কিছু নেই। ইভেন যখন সিটি গোল্ডের গোল্ডগুলো দেখিয়েছিল যে আমার কত গয়না আছে দেখো, সেখানেও এই কথাটা বলেছিল। তাহলে গোল্ডটা তো তারা নিজেরাই ভিডিওতে তুলে নিয়ে এসেছে। এবার কিছু নেই এটা মিথ্যে বলেছে, কিছু তার কাছে কিছু না, মানে হিউজ পরিমাণে গোল্ড তার কাছে ছিল, তাই সেটাকে সত্যিটা সামনে তুলে ধরেছি। পার্সোনাল হয়ে গেছি? পার্সোনাল অ্যাটাক হলো এটা? না, আমি কোনো পয়েন্টে কোনো জায়গায় ভিডিওর বাইরে একটা জিনিসও করিনি। এই যে বান্ধবীদের কথা বলা হয়েছে না, বান্ধবীদের প্রসঙ্গ আমি সেদিনই তুলে এনেছি যেদিন বৌদি নিজের ভিডিওতে 2 বান্ধবীর কথা বলেছে, এবং সেই 2 বান্ধবী নিজে থেকে আমার সঙ্গে কন্ট্যাক্ট করেছে। বহুক্ষণ তাদের সঙ্গে আমার ফোনে কথা হয়েছে, ইভেন এখনো আমার সঙ্গে তাদের ফোনে কথা হয়। তারা তো আমাকে কত তথ্য দিয়েছে, কত প্রমাণও দিয়েছে। পার্সোনাল হতে পারবো না, তাই তোমাদের সঙ্গে আমি কিচ্ছু রিভিল করিনি, কিচ্ছু না। সামনে থেকে তোমরা অনেক কিছু দেখতে পাচ্ছ, শুনতে পাচ্ছ, যেটুকু বলছি। পেছনের খবর তো তোমরা কেউ জানো না, যাই হোক পেছনে আর যাওয়ার দরকার নেই। এই বান্ধবী থ্রু দিয়েই বললাম যে তাদের সাথে কি পরিমাণে কথা হচ্ছে, কোথা থেকে হচ্ছে, কি কি জানতে পাচ্ছি। শুধুমাত্র বান্ধবী নয়, শুধু বান্ধবী নয়, আর থাক বললাম না, দরকার নেই, পার্সোনাল ম্যাটারে নয়। এই বান্ধবীরা যে কতটা হেল্প করছে আমাকে, এই বান্ধবীদের কার পজিশন কোথায় আছে সেটা যদি বলতে পারতাম, তাহলে হয়তো অনেকের মুখ বন্ধ হয়ে যেত যে হ্যাঁ এখান থেকে এই ইনফরমেশন আসতে পারে, কিন্তু বলবো না সেটাই। কারণ আমি নিজের প্রয়োজনে অন্য কাউকে না কোনোভাবে ফেস লস করাতে চাই না। করুক, যে যেভাবে যে কাজ করছে করতে দাও, শুধু করতে দাও। এই কারণে তোমাদেরকে বলেছিলাম সময় দাও, আর কিচ্ছু বলিনি। যাই হোক, এবার যেটা বলতে চাইছি, যে লাস্ট ভিডিও দেখে এসছি বন্ধুরা, আমি পুরো ভিডিওটা দেখতে পারিনি, বিশ্বাস করো। আমি এই বৌদির পুরো ভিডিও, আজকে লাস্ট ভিডিও দেখতে পারিনি। মানে আজকে বলছি, মানে আমার ভিডিওটা কালকে যাবে, রাতে আমি ভিডিওটা করে রাখছি, কালকে সানডে, আমার পক্ষে পসিবল হবে না সকালবেলা ভিডিও করা, যার কারণে তো আমি পুরো ভিডিও দেখতে পারিনি। কারণ আমাদের এখানে প্রোগ্রাম হচ্ছে, তোমরা জানো, গত রোববার থেকে শুরু হয়েছে, কালকেই শেষ। তো সেই কারণে আজকে ঋষি সিং এসেছিল, আমি একটুখানি গান শুনতে গিয়েছিলাম 11:30টার সময়, যার জন্য আমি পুরো ভিডিও দেখতে পারিনি। কালকেও যাবো, কালকে মোনালি ঠাকুর আসবে, কালকেও পারবো না পুরো সবটা, মানে 8টার পর থেকে কিছু দেখতে। যাই হোক, সেগুলো পরের কথা। যেই কারণে যতটুকু দেখেছি ততটুকু নিয়ে আমি এখানে ক্লারিফাই করব। বৌদি স্কুটি চালাচ্ছে, সবাই দেখেছে, সবার মনে হিউজ কোশ্চেন চলে এসেছে না, হিউজ কোশ্চেন এসছে না, বৌদি স্কুটি চালাচ্ছে। এই তো বৌদি 2 দিন আগেই বলছিল সন্ধ্যা দিতে গিয়ে ধুনুচিটা পড়ে গেছে, মাটির ধুনুচি, অথচ ফাটেনি। মানে যেমন ভাবে 4 বার লোহার রডের বাড়ি খেয়েও বৌদির মাথা ফাটেনি, সিগারেটের চাকা খেয়েও বৌদির গায়ে কোথাও বার্নের কোনো স্পট আসেনি, ঠিক সেরকম ভাবে হাত থেকে একটা মাটির ধুনুচি, ওটা টাইলস বা পাথর বসানো তার উপর পড়েছে, ওটা কোনো রকম ক্রাকও আসেনি, ভাঙাতে অনেক পরের কথা। কিন্তু হাতটা এরম করে কাঁপছে, সেটা আমাদের বৌদি কিন্তু সামনে দেখায়। ওই যে বলেছি ভ্যানিশবালা রোগ, খুব শিগগিরই হয়তো এটাও জানতে পেরে যাবো বৌদি তোমার কি হয়েছে এক্স্যাক্টলি। রিপোর্ট যতই তুমি লুকাও, রিপোর্ট তো চলে এসছে 2 দিন আগেই, রিপোর্ট যতই তুমি লুকাও আর যতই ব্রেনে টাইপিং করো না কেন, এই খবরটাও নিয়ে আসবো জায়গা থেকে। চিন্তা করো না বৌদি, চিন্তা করো না, সব জায়গায় না জাল পেতে রেখেছি, যেখানেই যেতে যাবে জালের মধ্যে জড়িয়ে যাবে। সত্যি এখানে বলতে হবে, তুমি আমার শত্রু নও, তুমি বা তোমরা, তোমাদের চ্যানেল তোমরা চালাচ্ছ নিজেদের ক্রিয়েটিভিটি দেখিয়ে, চালাও না। 2 লাখ কেন, 2M নিয়ে যাও, 2M নিয়ে যাও, যদি ক্ষমতা থাকে তুমি 2 মাসের মধ্যে নিয়ে যাও, এটা তোমার ক্যাপাবিলিটি, আমার এখানে কোনো অবদান নেই। শুধু মানুষকে বোকা বানাতে পারবে না, মানুষের ইমোশন নিয়ে খেলতে পারবে না। পার্সোনাল লাইফে তুমি কি করেছো, পার্সোনাল লাইফে তুমি কতটা নোংরা, পার্সোনাল লাইফে তুমি কতটা মুখোশধারী, ফেকধারী, আমাদের ওর মধ্যে ঢোকারও দরকার নেই, আমরা জানতেই চাই না, নট ইন্টারেস্টেড, ওগুলো আমাদের বিষয়বস্তুই নয়। বাট সোশ্যাল মিডিয়া তোমার সম্পত্তি নয়, ঠিক আমারও সম্পত্তি নয়। তাই সোশ্যাল মিডিয়া যখন তোমার আমার কারো সম্পত্তি নয়, আবার সোশ্যাল মিডিয়া পাবলিকের সম্পত্তি, ঠিক আছে? তো এই পাবলিক প্ল্যাটফর্মে এসে ফ্যামিলি কেচ্ছা বিক্রি করবে না, যদি ভাবো তোমাদের নিয়ে কন্ট্রোভার্সি হবে না। পাবলিক প্ল্যাটফর্মে এসে একটা সামান্য স্পন্ডেলাইটিসকে ক্যান্সারের জায়গায় নিয়ে গিয়ে মানুষের ইমোশন নিয়ে খেলবে না। অনেক মানুষ তোমাদের জন্য, তোমার জন্য কান্না করেছে, ভগবানকে ডেকেছে, কত জায়গায় গিয়ে পুজো দিয়ে এসছে,
তাদের সঙ্গে তুমি খেললে, এই রাইটসটা তোমাকে কে দিয়েছে? আজকে আমার এই প্রশ্নের উত্তর তুমি দিয়েছো যদি তোমার ক্ষমতা থাকে। তোমার তো প্রচুর মনের জোর আর প্রচুর ক্ষমতার জ্ঞানের বুলি তোমার প্রচুর। এই প্রশ্নের উত্তর দিয়ে যেও। একটা কথা আমি অনেক দিন ধরে বলবো বলবো ভেবেও সেই কথাটা না আমি ওই পয়েন্টটা থেকে সরে যাচ্ছিলাম। এই যে যেদিন হুমকি দিচ্ছিলে না, লিগাল স্টেপ নিয়েছি, প্রুফ দিতে বসেছিলে না, মনে পড়ে? মনে পড়ে? তোমার এই লিগেল সো কল্ড হাজবেন্ডটি বলেছিল যদি তার ওয়াইফের কিছু হয়ে যায় তার জন্য আমরা দায়ী থাকবো, বলেছিল না? তুমি কি জানো, তোমরা কি জানো যে ওয়ার্ডটা ইউজ করেছিল সুইসাইড? জানো কি সোশ্যাল মিডিয়ার প্ল্যাটফর্মে এসে, একটা পাবলিক প্ল্যাটফর্মে, একটা ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্মে এসে এইরকমভাবে সুইসাইড কথাটা আননেসেসারি ইউজ করার জন্য শুধুমাত্র ওই কথাটাকে ধরেই থানায় যদি একটা কমপ্লেন করি তোমার ওই হাজবেন্ডটিকে সাথে সাথে ওখান থেকে তুলে নিয়ে আসবে। আর তার থেকেও বড় প্লাস পয়েন্ট কি বলো তো, হাজবেন্ডটি তোমায় বলছে যদি ও করে, আর তুমি সেখানে সাথে সাথে কি উত্তর দিলে, কেন আমি এটা কেন করব? এটার মানে কিন্তু অনেকটা জায়গায় এটা দাঁড়ায় হাজবেন্ড তোমাকে পুশ করছে এই কাজটা করার জন্য। আসলে এটা বোধহয় তোমরা দুজনে আলোচনা করে বসনি যে ব্ল্যাকমেল করার একটা বড় পয়েন্ট পেয়েছিলাম, সেই পয়েন্টটাকে আজকে ধরবো। ওই ভিডিওটা 70,000 হয়েছিল না? হ্যাঁ, পয়েন্টটাকে ধরবো, কিন্তু তোমার সাথে ডিসকাস করতে ভুলে গেছিল, নাহলে তুমিও তোমার হাজবেন্ডের সঙ্গে এগ্রি করতে। কিন্তু ওই যে বললাম, ভগবানের মার দুনিয়ার বার, তাই এই ধরনের কাজ করার আগে না অন্তত 1,00,000 বার ভেবে বসো যে যে হুমকিটা দিয়ে ফেলছো না, ওই হুমকির জন্য চ্যানেল তো ভোকাট্টা, নিজেরাই ভোকাট্টা হয়ে না যাও। এই ধরনের কাজ করো না। কাকে ভয় দেখাচ্ছ যে আমার ওয়াইফ এই করবে? কাকে ভয় দেখাচ্ছ? তার আগে এই যে যেদিন এই কথাটা বলেছো, আমরা যে কন্ট্রোভার্সি করছি, তার আগে থেকে মানুষকে বোকা বানানোর জন্য তোমাদের কি শাস্তি হওয়া উচিত সেটা আগে বিচার করো, তারপরে আমাদের বিচার করতে আসবে। কিচ্ছু করতে পারবে না আমাদের। আমরা সত্যের জন্য লড়াই করছি, তোমাদের মতো ফেকধারী মুখোশধারী নয়। হ্যাঁ, প্রচুর প্রমাণ আমার কাছে আছে, প্রমাণের ঝুড়ি আছে। তার জন্য না তোমার ওই এক্স বা তোমার ওই শ্বশুরবাড়ি এইসবের সাথে কানেক্ট করার প্রয়োজন হয় না। বুঝতে পেরেছো? আমার ক্যারেক্টার কেমন সেটা জানার জন্য আমার ফ্যামিলির লোকের সাথে কানেক্ট করতে হবে না। ফ্যামিলির লোক ছাড়াও আমার এই যে আমার যে সোসাইটিও জানবে অ্যাকচুয়ালি আমি কেমন, কিভাবে চলছি। কারণ একটা জায়গায় যখন একটা মানুষ বহু বছর বসবাস করে না, তখন তার আশেপাশের মানুষগুলো জানে যে ফ্যামিলিটা কেমন, এই বাড়ির ছেলেটা কেমন, এই বাড়ির মেয়েটা কেমন। বুঝতে পেরেছো তো? প্রচুর মানুষ এগিয়ে এসেছে তোমরা যে মিথ্যেবাদী, তোমরা যে মুখোশধারী সেটার প্রমাণ তুলে দেওয়ার জন্য, তাই না? আর তারপরে প্রমাণ তুলে দেওয়ার জন্য মানুষ এগিয়ে এসছে, তার থেকে বড় কথা নিজেরাই নিজেদের প্রমাণ তুলে দিচ্ছ। হাত মানে রাইট সাইড প্যারালাইসিস। এই তো লাস্ট ভিডিওতে বলছিলে না তোমার প্রচন্ড ঠান্ডা লেগেছে, তুমি খুব অসুস্থ, তুমি রান্নাই নাকি করতে পারছো না হাত দিয়ে। স্কুটি চালাচ্ছিলে কি করে? স্কুটি চালানো শেখার কি এখন সময় সুস্থ হয়ে শিখতে? তোমার তো আবার ব্রেনে ক্যান্সার, টিউমার, ক্লটিং, থ্রম্বোসিস, ইন্টারনাল প্রবলেম, কি এন্ডোমেট্রিয়াল ইনফেকশন, তারপরে নিউরো দেখিয়েছো, নার্ভের প্রবলেম, মাথায় সাংঘাতিক কিছু, ঘাড়ে ব্যান্ডেজ ছিল, কি ফ্লুইড নিয়ে বায়োপসি হয়েছে আবার না? সেই পেশেন্টটাকে ডক্টর বলেছে না, ডক্টর বলেছে স্কুটি চালাতে। আচ্ছা, যেমন মাটন খেতে বলেছে এত পরিমাণে নার্ভের পেশেন্টকে, ক্যান্সারের পেশেন্টকে, নো অ্যান্সারওয়ালা পেশেন্টকে, ঠিক সেরকমই তোমাকে স্কুটি চালাতে বলেছে, তাই না? স্কুটি চালাতে বলেছে। যাই হোক, আচ্ছা বৌদি একটা কথার উত্তর দাও তো, স্কুটিটার ওয়েট কত ছিল বৌদি? একটা স্কুটির ওয়েট কত হয় বৌদি? হো, তোমার থেকে কম ছিল, তাই না? এবার বুঝতে পেরেছি, এই জন্য তোমার ব্যালেন্সের অভাব হয়নি। স্কুটির ওয়েটটা কম ছিল বলে তোমার ব্যালেন্সের অভাব হয়নি। যাই হোক, তোমার পুরো ভিডিও আমি দেখিনি, যদিও এই ভিডিও শুরুটাও তোমার জ্ঞানের বুলি দিয়ে হয়েছে। তো তোমার জ্ঞানের বুলিকে এখন আর আমি কিছুর মধ্যে ধরিই না, ধাতেই ফেলি না। ও সাইড ওই জ্ঞানের বুলিটা মানে আমার কাছে মনে হয় ওয়েস্টেড। আমি এখান থেকে ঢোকাই, এখান থেকে বার করে দিই। তাই তোমার জ্ঞানের বুলি নিয়ে আর কোনো বুলি দিতে আসি না, কারণ তুমি নিজেই তো একটা ঘন্টা। বুঝতে পেরেছো? শুধু বাজাবো আর তুমি বাজবে, বাজাবো আর তুমি বাজবে। ভালো লাগছে, নর্মাল ভ্লগ দিচ্ছ, ভ্লগের মধ্যে কিছুই নাই, তাই জন্য একটু স্কুটি চালাই ভাই, তাই না? বাবা কি সব ভ্লগ দিচ্ছ বৌদি, পাচ্ছ না খুঁজে? কন্টেন্ট খুঁজে পাচ্ছ না? এত বড় সেলিব্রিটির কাছে কন্টেন্টের অভাব দেখো। তুমি নর্মাল ভ্লগ দিচ্ছ, তাও তোমাকে নিয়ে করার মতো কন্টেন্ট আমার আছে। সত্যি কার সাথে লাগতে এসেছো বলেছি না, ননদ কিন্তু কুচুটে হয়, ননদ কিন্তু কুচুটে হয়। বুঝতে পেরেছো? তাই ননদের লেজে কিন্তু ও না, সরি, আমি তো আবার তোমার লেজ ধরে উঠেছি।
মালিক পক্ষের এত বদনাম করা যায় না। সরি বৌদি, তুমি কর্মসংস্থানে জোগাড় করে দিয়েছো। বৌদি ভালো ভালো কন্টেন্ট দাও, আজকে রাতে খাবার জোটেনি আমার, তোমার কন্টেন্টটা ভালো হচ্ছে না, ভিউজ কম হয়ে যাচ্ছে, বুঝতে পেরেছো? ভালো ভালো একটুখানি কন্টেন্ট দাও, নাহলে আবার না খেয়ে থাকতে হবে, তখন কিন্তু আবার তোমাকেই আমায় দেখতে হবে। এই বিষয়টা কিন্তু ভালো লাগছে না। আমরা ননদ আর বৌদি খেলা খেলছি ঠিক আছে, কিন্তু বৌদি একটা কথা বলি, এই ঠুকে ঠুকে কেন খেলছো? আমি তোমায় বলেছি না যে টেস্ট ম্যাচ আমার আবার ভালো লাগে না, T20 খেলবো, তুমি শুধু ঠুকেই যাচ্ছ ঠুকেই যাচ্ছ, মহা বিপদে পড়েছে তাই না? ছক্কাটা যেদিন মারবো উড়ে যাবে না তো? ছক্কাটা যেদিন মারবো উড়ে যাবে না তো? এমনি তো বোল্ড আউট, তারপরে যদি আবার শেষ বাজিটা মাত করে দিই, না জানি সেদিন কি হবে। চলো বাজি মারতে হবে, তার আগে আরেকটু তোমায় নিয়ে ঘন্টা বাজাই, কারণ এখনো অনেক কিছু বলার বাকি আছে। একটা করে ভিডিও তো তোমাকে নিয়ে আসবে, প্রয়োজন হলে দুটো তিনটেও আসতে পারে, কন্টেন্টের ওপরে ডিপেন্ড করছে কতটা সত্যবাদী তুমি। সেটা যখনই এরকম সামনে চলে আসবে তখনই তো পোল খুলে দিতেই হবে। আর সত্যবাদী কতটা সেটা তো জানি, মানে চাইলে দিনে আমি 5টা করে ভিডিও তোমায় নিয়ে নামাতে পারি। ওই যে আমার আবার সময়ের বড় অভাব, কুটকাচালি করি কি না, পাড়ায় বেরোতে হয়তো, মানে এই একবার এই সরি সোশ্যাল কালচার, একটুখানি ভদ্রভাবে বলা উচিত। হ্যাঁ বৌদি, সোশ্যাল কালচার, এই সোশ্যাল কালচারের বাইরে আমি আবার পাড়া কালচার করতে বেরোই, বুঝতে পেরেছো? কুটকাচালি, এই জন্য সময়ের বড় অভাব। যাই হোক বন্ধুরা, দিয়ে গেলাম তোমাদের জন্য কিছু, রাত হয়ে গেছে অনেকটা, আর কিছু বলবো না, ভিডিও বড় হয়ে গেছে। সুস্থ থেকো, ভালো থেকো, সবাইকে ভালো থাকতেই হবে, বাজিমাত এখানেই হবে, এটুকু বলে গেলাম, টাটা।